হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু একটা প্রশ্ন তোমরা জিজ্ঞাসা করছো। কেউ কেউ বলছো যে আমি ওবিসি প্রার্থী, আমার নম্বর 89 আছে, বা কেউ বলছে 87 আছে। তো আমি কি তাহলে পরবর্তী নিয়োগে বসতে পারবো? তো সেই কারণে আমি একটা ভিডিও কিন্তু নিয়ে এলাম যে তোমরা তাহলে একটা ভিডিও দিয়েই দিই। তোমাদের অনেকেরই কনফিউশন রয়েছে কিছু কিছু বিষয়ে, তো সেই বিষয়টা আমি ক্লিয়ার করি। তো দেখো, প্রথমেই আমি যে বিষয়টা বলবো যে টেটের রিক্রুটমেন্টে, আমি কিন্তু টেটের কথা বলছি না, রিক্রুটমেন্টে বসার জন্য যে ক্রাইটেরিয়াগুলো সবার আগে প্রয়োজন, প্রথমত তাকে টেট কোয়ালিফাই হতে হবে। প্রথমত দেখো, 1 নম্বর হলো টেট কোয়ালিফাই তাকে করতে হবে, আর 2 নম্বর হলো তাকে ট্রেনিং থাকতে হবে। তো এখন যেহেতু বিএডের বৈধতা নেই, তাহলে তার এখন ডিএলএড যে ট্রেনিং সেটাতে থাকতে হবে। মানে এই দুটো জিনিস তাকে থাকতেই হবে। প্রথমত তাকে টেট টেট কোয়ালিফাই করে থাকতে হবে, আর দ্বিতীয়ত হলো তার যে ডিএলএড ডিগ্রি সেটা হলো সম্পূর্ণ, অর্থাৎ 2 বছরই শেষ হতে হবে। তো মানে সেকেন্ড পার্ট 2 যে মার্কশিট সেটা তাকে পেতে হবে। সেটা না থাকলে কিন্তু সে নিয়োগে পার্টিসিপেট করতে পারবে না। তো এই একটা বিষয় গেল। আচ্ছা, আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হলো যে নম্বর। টেটে কত কী নম্বর পেতে হবে। দেখো, যদি সে ইউআর অর্থাৎ আনরিজার্ভড ক্যান্ডিডেট, বা যাকে আমরা জেনারেল বলি, যদি জেনারেল সে হয়, আনরিজার্ভড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 90 পেতে হবে, অর্থাৎ 60% নম্বর পেতে হবে। আর এছাড়া বাকি যারা আছে, এসসি এসটি ওবিসি এবি যারা রয়েছে, তো এদের ক্ষেত্রে একটু ছাড় দেওয়া হয়েছে, ওটা 55%, অর্থাৎ 55% করলে সেটা 82.5 হয়। তবে সেই নম্বরটা 82 পেতে হবে। তো 82 পেলেই, মানে ইউআর বাদ দিয়ে, অর্থাৎ জেনারেল বাদ দিয়ে বাকি যারা আছে, তো তাদেরকে কিন্তু ওবিসি এবি এসসি এসটি তাদের 82 নম্বর পেলেই কিন্তু হবে। আগে যেটা 82.5 জন্য আগে 83-তে ছিল, তবে গত 2022-এর যে রিক্রুটমেন্ট, তো তখন থেকে নিয়মটা, মানে এটা কোর্ট থেকে নিয়মটা হয়ে এসেছে যে 82 পেলেই কোয়ালিফাই হয়ে যাবে। তো দেখে বিষয়টা আমি বললাম যে কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে, তবেই সে প্রাইমারি যে নিয়োগে বসার জন্য সে যোগ্য। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলবো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এবার আমি যেটা বলছি সেটা হলো কোন কোন ডিএলএড ব্যাচ আগামী 2025-এ যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেখানে বসতে পারবে। তো এ যাবৎ যত ডিএলএড ব্যাচ রয়েছে, একেবারে 22-24 পর্যন্ত, 22-24 পর্যন্ত যে ডিএলএড ব্যাচ আছে, তো সবাই কিন্তু আগামী 2025-এ যে রিক্রুটমেন্ট হতে চলেছে, তোমরা সবাই কিন্তু সেখানে পার্টিসিপেট করতে পারবে। আমি যে ক্রাইটেরিয়াগুলো আগে বললাম সেইগুলো যারা ফুলফিল করতে পারবে। আচ্ছা, এরপরে 23-25 যে ব্যাচ রয়েছে, 2023-25-এ যে ডিএলএড ব্যাচ, তো তারা পারবে কিনা দেখুন। তো এই প্রসঙ্গে একটা কথা বলি। এই যে প্রাইমারি রিক্রুটমেন্টে বসার জন্য আমি একটু আগে যেটা উল্লেখ করেছি যে একটা ক্যান্ডিডেটকে 2 বছরের যে ডিএলএড সেটা কিন্তু সম্পূর্ণ হতে হবে। সাপোজ আজকে ধরো আজকে 19 তারিখ, ধরো আজকে 19 তারিখ, তাহলে এই 19 তারিখে যদি রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসে, তাহলে এই আজকের দিনে কোনো একটা ক্যান্ডিডেট যদি রিক্রুটমেন্টে পার্টিসিপেট করে, তাহলে আজকে ধরো 19 তারিখ, তো আজকের দিনে যদি নোটিফিকেশন আসে, তাহলে সেই ক্যান্ডিডেটের কিন্তু যে 2 বছরের যে ডিএলএড, সেই ডিএলএড কিন্তু সম্পূর্ণ থাকতে হবে, কমপ্লিট হতে হবে। মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুটো ইয়ারেরই যে মার্কশিট সেটা কিন্তু হাতে থাকতে হবে, না থাকলে কিন্তু হবে না। তাই আমি যে প্রসঙ্গের কথাটা বললাম সেটা হলো যে 23-25 ব্যাচ, তারা ইন্টারভিউতে সুযোগ পাবে কিনা সেটা কিন্তু এই সময়ের উপর নির্ভর করছে। কখন তাদের মানে যখন নোটিফিকেশনটা আসছে ইন্টারভিউয়ের, রিক্রুটমেন্টের নোটিফিকেশন, তখন তাদের ট্রেনিং কমপ্লিট হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো 23-25 আমার নিজের থেকে যদি আমি বলি, 23-25 ব্যাচ কিন্তু খুব সম্ভবত সুযোগ পাবে না এই সামনে যে রিক্রুটমেন্ট হতে চলেছে। যেমন দেখো, এই জানুয়ারি মাসেই যদি নোটিফিকেশন চলে আসে, তাহলে জানুয়ারি মাসে কিন্তু 23-25 ব্যাচের যে একদম ফাইনাল ইয়ারের যে পরীক্ষা, তো সেটা কিন্তু হওয়া একদমই সম্ভব না। তাহলে সেই দিক থেকে এটা বোঝাই যাচ্ছে যে 25দের যে ইন্টারভিউ সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু কমই রয়েছে 23-25 ব্যাচ যারা, তো তাছাড়া বাকি যারা আছে তো সবাই পাবে। এছাড়া এনআইওএস অর্থাৎ 18 মাসের যে ডিএলএড, তো তারাও কিন্তু এবার থেকে ইনক্লুড হবে আগামী যে রিক্রুটমেন্ট, তো তারাও কিন্তু সেখানে পার্টিসিপেট করবে। যে রায় ইতিমধ্যে এসেছে 10 তারিখে, ডিসেম্বরের 10 তারিখে সুপ্রিম কোর্ট থেকে যে রায় এসেছে, তো তার উপরে ভিত্তি করে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চেও কিন্তু মামলা ইতিমধ্যে দায়ের হয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো সেই কোর্ট যেমন রায় দেবে সেই অনুযায়ী কাজ হবে। তো যাই হোক, তো আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আমি কিন্তু রিক্রুটমেন্টে বসার জন্য যেসব ক্রাইটেরিয়াগুলো রয়েছে, সাধারণ ক্রাইটেরিয়াগুলো, এবং কারা কারা বসতে পারবে, কারা যোগ্য, সে বিষয়গুলো আমি তুলে ধরলাম। তো আশা করছি তোমরা অনেক বেশি উপকৃত হবে। ধন্যবাদ।